সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখবো আমাদের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের 3 নাম্বার লেকচার। গত 2 লেকচারে আমরা এই অধ্যায়ের যাবতীয় ইনফরমেশন পেয়েছি এবং গতদিন আমরা এই অধ্যায়ের 3টি ডেরিভেশন দেখেছিলাম: সিম্পসনস 1/3 রুল, 3/8 রুল এবং ওয়েডাল রুল। এবং আগের দিন আমরা পড়েছিলাম হচ্ছে ট্রাপিজয়েডাল রুল। এবং আমরা শুরু থেকে বলে আসছি এই চ্যাপ্টারের ভিতরে 4টি রুল আছে। এই রুলগুলো অ্যাপ্লাই করে আমরা আজকে অঙ্ক শিখবো। আমাদের আজকে ক্লাসে আমরা 2টি অঙ্ক নিয়ে এই ক্লাস আমরা সাজালাম এবং আগামী ক্লাসেও আমরা এই 4টি নিয়মের অঙ্ক শিখব। এরপরে লাস্ট যে ক্লাসের কথা আমরা বললাম, যদি আগামী 4 তারিখ ক্লাস হয় সেদিন আমরা শিখবো রমবার্গ ইন্টিগ্রেশন। এটা একটি নতুন একটা নিয়ম এবং সেই নিয়মের থিওরি এবং অঙ্ক একই ক্লাসে আমরা শিখবো বলে প্ল্যান করেছি। তো দেখো, আজকের ক্লাসের প্রথম প্রবলেম, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল লিমিট। লোয়ার লিমিট হচ্ছে 4 থেকে 5.2 log ex, other name of log ex is nothing but ln x dx by using trapezoidal rule, Simpson's 1/3 rule, Simpson's 3/8 rule, 4 number হচ্ছে ওয়েডাল rule. Also compare the result with the actual value of the integral in the above 4 case. দেখো তো আমরা বুঝতে পেরেছি কিনা অঙ্কটির কথা। একটি ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটির একটি লিমিট দেওয়া আছে 4 থেকে 5.2 পর্যন্ত। এই লিমিটের ভিতরে এই ফাংশনটিকে ইন্টিগ্রেশন করতে হবে, কিন্তু সেই ইন্টিগ্রেশন করতে হবে হচ্ছে 4টি ভিন্ন মেথডে। একটা হলো ট্রাপিজয়েডাল, বা যে 4টি মেথড আমরা গত 2 ক্লাসে শিখলাম। এই মেথডগুলো অ্যাপ্লাই করে আমরা এই ফাংশনটির ইন্টিগ্রেশন করব বা নিউমেরিক্যাল ভ্যালু বের করব। পরবর্তী সময় আমাদের যে কথাটি বলেছে সেটি হলো এই ফাংশনটি ডিরেক্ট যে ইন্টিগ্রেশন করা যায়, ডিরেক্ট ইন্টিগ্রেশনের সাথে এটার এই যে 4টা মেথডে আমরা ইন্টিগ্রেশন করে রেজাল্ট পাচ্ছি, এই রেজাল্টের কতটুকু ডিফারেন্স আছে এটা কম্পেয়ার করতে হবে অথবা এরর অ্যানালাইসিস করতে হবে। এটি হলো আমাদের কাজ। আমরা কি আমাদের ডিউটিটা বুঝতে পেরেছি যে কি করতে হবে? হ্যালো, তোমরা যদি রেসপন্স না করো তাহলে তো মুশকিল। তোমরা বুঝতেছো নাকি বুঝতেছো না, নাকি কি বুঝতেছো না এটা বুঝতেছো না? এটাই তো বুঝতেছি না, বলো। হ্যালো, দু একজন অ্যাটলিস্ট কথা বলতে হবে। আমরা কি অঙ্কের ডাটাটা সবাই বুঝতে পেরেছি যে কি বলা হয়েছে এখানে এবং আমাদের কি করতে হবে? টার্গেট যদি আমরা ফিক্স না করতে পারি তাহলে অযথা কথা বলতে কোনো লাভ নেই। আমি আবার বলছি, একটি ফাংশন দেয়া আছে ln x, যার লিমিট হচ্ছে 4 থেকে 5.2 পর্যন্ত। ওকে, এই ফাংশনটির ইন্টিগ্রেশনের রেজাল্ট আমরা 4টা ভিন্ন পদ্ধতিতে বের করব। পরবর্তী সময়ে যে কথাটি বলেছে সেটি হলো ডিরেক্ট ইন্টিগ্রেশনের সাথে, ডিরেক্টলি যদি এটাকে ইন্টিগ্রেশন করা হয় তাহলেও কিন্তু তার একটা ভ্যালু আমরা পাবো। আমাদের লাস্ট কাজ হচ্ছে ডিরেক্ট ইন্টিগ্রেশনের সাথে অথবা অ্যাকচুয়াল ভ্যালুর সাথে এই 4টা মেথডে যে ভ্যালুগুলো আমরা পাচ্ছি এদের ডিফারেন্স কতটুকু সেটা আমরা খুঁজে বের করতে চাই। এবার কি বুঝতে পেরেছো দু একজন? জি স্যার। থ্যাংক ইউ। তাহলে দেখো, আমাদের প্রথম ডিউটি হলো এই যে লিমিট দেওয়া আছে 4 থেকে 5.2 পর্যন্ত, এটা একটি ইন্টারভেল। এই ইন্টারভেলকে আমরা কতগুলো সাব ইন্টারভেলে বিভক্ত করব। আমরা এখানে কথাটি স্পষ্ট করে বলেছি, দেখো, লেট আস ডিভাইড the interval 4 and 5.2 into 6 equal part so that the length of each interval be h equal to b minus a divided by 6. মনে পড়ে আমরা h সম্পর্কে এরকম একটা সম্পর্ক জানতাম, h বা স্টেপ সাইজ অথবা ইন্টারভেলের যে ডিফারেন্সটা, আমাদের সূত্র ছিল b minus a divided by n। আমরা এখানে n টা নিজেরা ধরে নিয়েছি যে 6 ইকুয়াল ইন্টারভেলে আমরা টোটাল এই লিমিটটাকে ভাগ করব। তাহলে আমরা আলটিমেটলি এই যতটুকু ডিফারেন্সে আমরা ভাগ করতে যাচ্ছি সেটা পাচ্ছি হলো 0.2। কারো কি কোনো প্রশ্ন আছে? এই জায়গায় একটা প্রশ্ন কিন্তু থেকে যায়, কিন্তু তোমরা কিন্তু কোনো কথা বলতেছ না। কেউ কোনো প্রশ্ন করতে চাও? হ্যালো, আমরা এখানে 6 ইকুয়াল ইন্টারভেলে বিভক্ত করেছি। কেউ যদি বলে যে আমি 4 ইন্টারভেলে ভাগ করব, কেউ যদি বলে 2 ইন্টারভেলে ভাগ করব, কেউ যদি বলে 8 ইন্টারভেলে ভাগ করব। হ্যালো হ্যালো, পড়ানোর সময় যেমন আমি হ্যালো, ক্লাসে জয়েন হয়ে থাকি। এখন যে কথাটি কোন একজনের ওখান থেকে সাউন্ড আসতেছে, প্লিজ তোমরা তোমাদের নয়েজটা বন্ধ করো। হ্যালো,
আমার কথা না বলে পিটাইবা পারে তোমরা মামা একজন বুঝছেন না বলে পারে আমি তো মিস্টার জানি হাবিব হোসেন নাবিল, মিস্টার বুঝাই গেছি নাবিল তোমার ওখান থেকে সাউন্ড আসতেছে। কিন্তু নিজের ভাষায় লেখো কিন্তু সাবলীল লেখো জ্ঞান দিয়া লেখো তুমি তো একটু ভালো করে লিখতে পারবে তোমার বুদ্ধি মিস্টার আছে নাবিল, নাবিল তোমরা যদি ক্লাসে দু একজন কথা বলো তাহলে অন্যদের খুব ডিস্টার্ব হয়, এটার কোনো অধিকার তোমাদের নেই। আমরা যে কথাটি বলছিলাম যে এই জায়গায় একটি প্রশ্ন থেকে যেত যে আমরা কেন 6 ইন্টারভেলে বিভক্ত করলাম। এখন 6 ইন্টারভেলে বিভক্ত করার দুটি কথা, একটি হলো যে এই যে আমাদের ব্যবধিটা আছে 5.2 থেকে 4, এটাকে আমরা যদি 7 দিয়ে ভাগ করি কথার কথা, তাহলে এই যে ডিফারেন্সটা আসবে সেই ডিফারেন্সটা আসবে ফ্র্যাকশন এবং সেটি 0.2 এর চেয়ে একটু বিদ্যুটে মান আসবে, এটি একটি কথা। আর আমরা যে সূত্রগুলোর কথা এর আগে বলছি তখন আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি 7 ইন্টারভেলে ভাগ করি তখন কিন্তু এই সূত্রগুলো চেহারা স্রোত একটু অন্যরকম হবে। সেই কারণে আমরা একটা স্ট্যান্ডার্ড ইন্টারভেলে বিভক্ত করেছি, সেটি হলো 6 ইকুয়াল ইন্টারভেল। কখনো কখনো আমাদের অঙ্কের মধ্যে বলে দিবে যে এতগুলো ইকুয়াল ইন্টারভেলে বিভক্ত করে, যদি না বলে তাহলে আমরা এভাবে করে ভাগ করব। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো এই যে আমরা 0.2 ডিফারেন্সে আমরা এক্স এর মানগুলো নিব, সেই মানগুলো এবং তার করেসপন্ডিং ফাংশনাল যে ভ্যালুগুলো আসবে সেগুলো আমরা একটি ছক আকারে বের করতে চাচ্ছি। এটি হলো আমাদের কাজ। নাও দ্য ভ্যালুজ অফ এক্স এন্ড দ্য করেসপন্ডিং ভ্যালুজ অফ ওয়াই। দেখো আমরা এক্স এর মান এক্স নট থেকে শুরু করে এক্স 6 পর্যন্ত যেতে হবে আমাদের, কারণ আমাদের এক্স নট এর মান হচ্ছে ইনিশিয়াল ভ্যালু যেটি সেটি 4। তাহলে x1 হবে 4.2, যেহেতু স্টেপ সাইজ হচ্ছে আমাদের 0.2, x2 হবে 4.4, x3 হবে 4.6, x4 হবে 4.8, x5 হবে 5 এবং x6 হবে 5.2, কারণ আমাদের আপার লিমিট পর্যন্ত পৌঁছাতে হবে, এটি আমাদের কাজ। এখন আমরা এই x0 থেকে x6 পর্যন্ত এই ভ্যালুগুলোর জন্য ফাংশনাল যে ভ্যালু সেটা আমরা নির্ণয় করব। তোমরা কিন্তু দু একজন কোনো কথা বলতেছো না, কথা না বললে কিন্তু বুঝতে খুবই অসুবিধা যে তোমরা কিছু বুঝতেছো কিনা। এর আগের ক্লাসগুলোতে তোমাদের রেসপন্স ভালো ছিল, আজকের ক্লাসটি আরো ভালো বোঝার কথা তোমাদের, কিন্তু তোমরা কি আমার কথা শুনতেছো না, নাকি শুনেও চুপচাপ রয়েছো, নাকি পণ করেছো রেজার মধ্যে কথা বলবা না? বুঝতেছি না কিছু। হ্যালো হ্যালো। স্যার শোনা যাচ্ছে তো। আচ্ছা, কিন্তু রেসপন্স করতে হবে তো। তোমরা অপর সাইডে বসে যদি কোনো ধরনের কথাই না বলো তাহলে আমি কিভাবে বুঝবো যে তোমরা কিছুটা বুঝতেছো? আচ্ছা, এবার এক্স নট থেকে এক্স 6 পর্যন্ত যে ইন্টারভেল গুলো আমরা ভাগ করলাম এগুলো দিয়ে ওয়াই এর মান বের করবো, কারণ আমাদের মূল ফাংশন কিন্তু ওয়াই, এই যে লগ এক্স এটা মানে কিন্তু ওয়াই। সুতরাং এটার মানগুলো যদি আমরা বের করতে চাই তাহলে ক্যালকুলেটরে আমরা ফাংশনটা লিখে ফেলতে পারি। তোমাদের কাছে ক্যালকুলেটর আছে কারো কাছে? আমরা ক্যালকুলেটরটা হাতে নিয়ে এই লন এক্স ফাংশনটি ক্যালকুলেটরে লিখে ফেলতে পারি। লন এক্স আমাদের ক্যালকুলেটরে লন ফাংশন আছে, এক্স লেখার জন্য আলফা 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 একটা বাটন আছে, সে আলফা বাটন দিয়ে এক্সটা আমরা চাপতে পারি, তাহলে লগ এক্স বা লন এক্সটা চলে আসবে আমাদের ক্যালকুলেটরে। এরপর আমরা আমাদের ক্যালকুলেটরে ক্যালক একটি অপশন আছে CALC, এই ক্যালক অপশনে ক্লিক করলে এক্স এর মান চাবে, দেখা যাবে এক্স ইকুয়াল টু হোয়াট এরকম একটা চিহ্ন চলে আসছে। তোমরা কি খেয়াল করেছো? যে একজনের কাছে ক্যালকুলেটর কি আছে? জি স্যার। আমি যে কথাটি বলছি এই কথাটি শুনে কি ক্যালকুলেটরে ফাংশনটি লিখেছো? লন এক্স ফাংশনটি এক্স লেখা মানে হলো আলফা এক্স। আলফা এক্স এর একটা বাটন আছে, দেখো লাল একটা বাটন আমাদের ক্যালকুলেটরে আছে। তোমরা সেকেন্ড ইয়ার প্রায় শেষের পথে, তোমাদের ক্যালকুলেটরের অপারেশন এখন শেখানোর সুযোগ নেই। আর আমি শুরু থেকে বলছি তোমাদের প্রত্যেকেরই এই ক্লাসে ক্যালকুলেটর থাকা উচিত, কিন্তু আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি বলে তোমরা সেই সুযোগটা নিয়েছো যে কেউ হয়তো ক্যালকুলেটর নিয়ে ক্লাসে বসনি। কিন্তু আমি কিন্তু এখনই তোমাদেরকে সবাইকে যদি বলি তোমরা তোমাদের ভিডিওটা অন করে তোমাদের কার কার কাছে ক্যালকুলেটর আছে একটু দেখাও। আচ্ছা, আমি একটু দেখতে যাচ্ছি এখন। তোমরা যে কোনো একজন, আমরা প্রথম জনকে যদি জিজ্ঞাসা করি, মিম হক, তুমি তোমার ভিডিও অন করে তোমার ক্যালকুলেটরটা আমাকে দেখাও, তোমার কাছে ক্যালকুলেটর আছে কিনা? প্রথম জন। এটা কিন্তু আমরা চাইতেই পারি, এটা আমাদের অধিকার, কারণ এই ক্লাসে ক্যালকুলেটর ছাড়া ক্লাস করা যাবে না। তারপর হচ্ছে নুসরাত, তুমি তোমার ভিডিও অন করে ক্যালকুলেটরটা দেখাও আমাকে, ক্যালকুলেটর আছে কিনা তোমার কাছে? নাই।
আন্দাজে পড়াশোনা করতে আসলে হবে? এত সোজা পড়াশোনা? কার কাছে ক্যালকুলেটর আছে সে তার ভিডিও অন করে ক্যালকুলেটরটা আমাকে দেখাও তো দেখি। কারো কাছে নাই ক্যালকুলেটর। আমরা নামমাত্র স্টুডেন্ট। কেউ একজন, কে তোমার নাম কি? শতাব্দী সাহা। এটা ক্যালকুলেটর একজন পাওয়া গেছে। তুমি কি ফাংশনটি লিখেছো ক্যালকুলেটরে? ক্যালকুলেটরে ফাংশনটি লিখতে পেরেছো? জি স্যার, log x। আচ্ছা, এটা লেখার পর ক্যালক যে অপশন আছে CALC এই অপশনটা খুঁজে পেয়েছো ক্যালকুলেটরে? বাম দিকে দেখো, এই যে আলফার নিচে এই বাম দিকে সলভ অথবা ক্যালক এই ধরনের একটা অপশন থাকার কথা ক্যালকুলেটর আছে? জি স্যার। ওখানে ক্লিক করলে দেখো x ইকুয়াল টু হোয়াট এই অপশনটা আসছে কিনা ক্যালকুলেটরে? x হোয়াট চিহ্ন দেওয়া এটা আসে? জি স্যার। ওখানে এই মানটা দাও, এই যে 4 x নট এর মানটা দাও, কারণ এটা হলো ইনিশিয়াল ভ্যালু। 4 মান দাও, 4 মান দিয়ে সমান চিহ্ন চাপো, দেখো এই মানটা আসে কিনা, y এর এই মানটা আসে কিনা দেখো। আসছে? জি স্যার আসছে। আবার ক্যালক অপশন ক্লিক করো, আবার ক্যালকে ক্লিক করো, করে দ্বিতীয় মানটা দাও, এই মানটা দাও, ক্যালক অপশনে আবার ক্লিক করো। করেছো? জি দেখো স্যার। তো y এই মানটা আসছে কিনা, দ্বিতীয় মানটা আসছে? জি স্যার আসছে। এভাবে করে আমরা বাকি সবগুলো মান x নট থেকে শুরু করে x6 পর্যন্ত এই মানগুলো দিলে y এর এই মানগুলো পাওয়া যাবে। এটা হলো টেবিল তৈরি করার নিয়ম এই ফাংশন দিয়ে। এখন আমাদের 4টা মেথডে মান বের করে সেই মানগুলোর সাথে প্রকৃত মানের কম্পেয়ার করতে হবে। তাহলে দেখো, উই নো ফ্রম ট্রাপিজয়েডাল রুল, আমরা এটা লিখেছি, এটা হলো আনুষ্ঠানিকতা মাত্র। ট্রাপিজয়েডাল রুলটা কি ছিল বলো তো? h of y0 plus y6 divided by 2, মনে পড়ে? যদি এখানে ছিল yn, এখানে yn মানে কি লাস্ট ভ্যালু, আমরা লাস্ট ভ্যালু কত পেয়েছি y6, সেজন্য y6 প্লাস হচ্ছে y0 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? এরপরে কি হবে y1 প্লাস y2 প্লাস y3 প্লাস y4 প্লাস হচ্ছে y5, কারণ আমাদের থিওরেমের ভিতরে কিন্তু n এর মাধ্যমে সূত্রগুলো লিখেছিলাম। এখানে যেহেতু n টা ফিক্স করে দেওয়া হয়েছে যে আমরা 6টি ইন্টারভ্যালে বিভক্ত করব, সেজন্য সর্বোচ্চ যাবে y6 পর্যন্ত। তাহলে বাকিগুলো আমরা এখানে লিখে ফেলছি। এবার উপরের টেবিলে যে মানগুলো আছে সেই মানগুলো যদি আমরা আমাদের এই ফর্মুলার মধ্যে বসাই, খেয়াল করো y0 y6 এভাবে করে প্রত্যেকটা মান আমরা বের করে রেখেছি। প্রত্যেকটা মান যদি এখানে বসাই, তার সাথে যদি পয়েন্ট টু h এর মান এটা যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে অবশ্যই আমরা এই মানটা পাবো। এটা হলো ট্রাপিজয়েডাল রুলের মাধ্যমে এই ফাংশনের ইন্টিগ্রেশনের ভ্যালু যেটা। বুঝতে পেরেছো তোমরা? এবার আসো দ্বিতীয় সূত্র, সিমসনস 1/3 রুল। সিমসনস 1/3 রুলটা কি তাহলে? h/3 of y0 plus y6 plus 4 into y1 plus y3 plus y5, এরপর হচ্ছে 2 into y2 plus y4। তোমাদের মনে পড়ে সিমসনস 1/3 রুলের ক্ষেত্রে একটা সিস্টেম আমরা দাঁড় করাতে পেরেছিলাম, সেটি হলো y0 এর সাথে yn, এরপর হচ্ছে কি 4 into বিজোড় গুলা, এরপর হচ্ছে 2 into জোড় গুলা, মনে পড়ে? আরে বুঝলাম না কি পড়াতে আসলাম এগুলো, ছেলে পেলে কারো কোনো পড়াশোনার প্রতি কোনো ধরনের মনোযোগ নাই, এটা কেমন কথা? হ্যালো, স্যার। হ্যাঁ বলো। স্যার এই ম্যাথে 6 একবার ইন্টারভাল নিতে হলো কিভাবে, কেন নিল? এতক্ষণ পরে কথা বললে হবে? এতক্ষণ পরে কথা বললে হবে? আমরা তো বলছি যে এই যে 5.2 থেকে 4 পর্যন্ত এটার যে ডিফারেন্স, তাকে যদি তুমি 7 দিয়ে ভাগ করো, 8 দিয়ে ভাগ করো, 9 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করো, তাহলে যে এই যে স্টেপ সাইজটা আসবে, স্টেপ সাইজটা সুন্দর হবে না। তখন হয়তো দশমিকের পর আরো 2-3 ঘর, 4 ঘর, 5 ঘর আসবে। বুঝতে পারছো? এই স্টেপ জি স্যার। সাইজটা একটা মার্জিনাল ভ্যালু, একটা মানে রাউন্ড ফিগার আসার জন্য আমরা এই কাজটা করেছি। আর আমরা যদি মনে করো 12 নিতে পারতাম, 12 নিলে কত হতো 0.1, এটার মান আসতো 0.1, তখন কিন্তু x0 থেকে x12 পর্যন্ত আমাদের মান যেতে হতো। তার মানে কি এটা কিন্তু টাইম কনজিউম করতো। এই যে y12 পর্যন্ত 12টা মান বের করা আমাদের জন্য সময় লাগতো অনেক বেশি, ঠিক না? জি স্যার। এই কারণে আমরা একটা স্ট্যান্ডার্ড, কখনো যদি না বলা থাকে তখন আমরা 6 পর্যন্ত নিয়ে কাজটা করব। ওকে, ট্রাপিজয়েডাল রুল পাইলাম। এবার সিমসনস 1/3 রুলের মাধ্যমে আমরা এই যে সূত্রটি লিখেছি, এই সূত্রটি আমাদের সিমসনস 1/3 রুলের ডেরিভেশন থেকে আমরা পেয়েছি।
এবার আবার এখানে যদি এই মানগুলো টেবিল থেকে নিয়ে মানগুলো যদি এখানে বসাই, তাহলে আবার আমরা পাচ্ছি 1.82784772। এখন এই ক্যালকুলেশন তোমাদের কাছে ক্যালকুলেটর থাকতে হবে এবং হাতে কলমে এটা করলে তোমার পক্ষে সেটা সম্ভব। তুমি ইমাজিন করতে পারো এটা আমাকে এই কম্পিউটারে লিখে লিখে এটা করতে হয়েছে, আমার জন্য অনেক কষ্ট হয়েছে কিনা। আমরা টিচার হয়ে যদি তোমাদের জন্য এত কষ্ট করতে পারি, তুমি কেন তোমার জন্য পারবে না বলো? এগুলা কি লিখতে আমাদের কষ্ট হয়নি? তোমাদের কি মনে হয় ক্যালকুলেটরে মান বের করতে হয়েছে, সেই মানগুলো আবার এখানে বসাতে হয়েছে। সুতরাং আমরা কিন্তু অনেক কষ্ট করে তোমাদের জন্য একটা লেকচার রেডি করেছি। এখন তোমরা ওই পাশে বসে যদি আরামসে শুয়ে থাকো, খাতা কলম বই পুস্তক কিছুই নাই তোমার কাছে, তুমি একজন নামধারী স্টুডেন্ট হলে কি তোমার পক্ষে পড়াশোনা সম্ভব? আচ্ছা, এবার আসো সিমসন্স 3/8 রুল। কেউ একজন বলো তো দেখি, সিমসন্স 3/8 রুলটা কি মনে আছে? মেয়েরা একজন বলো, ছেলে পেলে যারা আছে এরা তো পড়াশোনার মধ্যে নাই, মেয়েরা একজন বলো দেখি, সিমসন্স 3/8 রুল কি মনে আছে? বলো কুইক। একটি মেয়ে ভালো রেসপন্স করতো, ইদানিং সে পড়াশোনা মনে হয় বাদ দিয়ে দিয়েছে, যদিও মেয়েটির নাম আমি ওইভাবে খেয়াল করিনি। একজনও তো বলতে পারতেছে না, তাহলে কেমন হবে? সিমসন্স 3/8 রুলটা ছিল এরকম, i = 3h/8, y0 প্লাস হচ্ছে yn, যেহেতু আমাদের n টা হচ্ছে 6 সেজন্য y0 প্লাস y6। এরপরে ছিল আমাদের 3 × y1 প্লাস y2 প্লাস y4 প্লাস হচ্ছে y5। এরপরে ছিল 2 × 3 এর মাল্টিপল যেগুলো ছিল সেগুলো ছিল 2 এর সাথে। এখন এগুলো তোমাদেরকে ওই যে থিওরেম আমরা করেছি সেখান থেকে তোমাকে খুঁজে বের করতে হবে, যেরকম সূত্র আমরা শিখেছিলাম। এখন এই y0 থেকে y6 পর্যন্ত সব মান যেহেতু আমাদের টেবিলের মধ্যে আছে, ওখান থেকে নিয়ে শুধু এখানে বসাতে হবে। বসানোর পর দেখো আমরা এখানেও পাচ্ছি হলো 1.82784770। প্রত্যেকটা কিন্তু কাছাকাছি আসতেছে, আসলে কাছাকাছি আসার কথা। এবং ডিরেক্ট ইন্টিগ্রেশনের সাথে এটার যে ডিফারেন্স সেটাও আমরা বের করবো এক সময়। এবার আসো অয়েডাল রুল। অয়েডাল রুলে আমাদের সূত্রটি কি ছিল? দু একজন বলো দেখি। 3h/10 y0, এটা কিন্তু কোনো মিল নেই। y0 প্লাস 5y1 প্লাস হচ্ছে y2 প্লাস হচ্ছে 6y3 প্লাস হচ্ছে y4 প্লাস হচ্ছে 5y5 প্লাস হচ্ছে 2y6। তোমাদের মনে পড়ে আমরা কিন্তু এই অয়েডাল রুলের ক্ষেত্রে এই কথাটি বলছিলাম, দুটি y6 আমরা পাই পাশাপাশি। যেহেতু আমরা আমাদের ইন্টারভেলটা y6 পর্যন্ত যাচ্ছি, সুতরাং একটা y6 নিলে কিন্তু হবে না। এই কথাটি আমরা ডেরিভেশনের সময় বলছিলাম, তোমাদের কি মনে পড়ে? জি স্যার বলছিলেন। আর সবচেয়ে বড় কথা যেটা, যে তোমার কম্পিউটারের স্ক্রিনে কেন তোমার এটা দেখতে হবে? তোমার যে গত দুইটি ক্লাসে আমরা যে থিওরেম গুলো আলোচনা করলাম, তোমরা বলো তো দেখি থিওরেম গুলো কি নিজেরা খাতা কলমে এটা করেছো? নিজের খাতায় কি এটা লেখা উচিত ছিল না? তোমরা কি করেছো দু একজন? আগের লেকচার শিট বের করে তো এই থিওরেম তোমার পক্ষে দেখা এখন সম্ভব না। তোমাকে নিজে থেকেই এটা ডেরিভেশনটা শিখতে হবে, এক দুইবার প্র্যাকটিস করতে হবে। এবং এটা যদি তোমার সামনে এখন থাকতো তাহলে কিন্তু তোমার জন্য অনেক সহজ হতো, যে আমি এই যে সূত্রগুলো লিখতেছি সেটা সঠিক লিখতেছি কিনা। আমি কি বুঝাইতে পেরেছি কথাটি? আচ্ছা, তাহলে এখন এই হলো আমাদের থিওরেম। যেহেতু আমরা বলছি y6 পর্যন্ত আমরা ভাগ করেছি, সেই কারণে আমরা 2y6 পর্যন্ত যাব। এবার আমরা এই প্রত্যেকটা মানই কিন্তু আমাদের জানা আছে টেবিলে, এই মানগুলো বসাবো, বসানোর পর আলটিমেটলি আমরা পাচ্ছি হলো 1.82784775। ওকে, পাইলাম। এবং যে কথাটি আমরা বারবার বলতেছি, প্রত্যেকটা মেথডে কিন্তু খুব কাছাকাছি মান আমরা পাচ্ছি। এখন দেখো ডিরেক্ট ইন্টিগ্রেশন আমাদের বলছে অ্যাকচুয়াল ভ্যালুর সাথে এটা ডিফারেন্স কত সেটা বের করতে হবে। তাহলে ডিরেক্ট যদি আমরা এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করি, y dx, y মানে ছিল ln x, তোমরা কি ln x কে ইন্টিগ্রেট করতে পারবে? ln x, শুধু ln x একটি ফাংশন, তাকে ইন্টিগ্রেট করতে হবে। তোমরা দু একজন বলো তো, কেউ কি পারবে ln x এর ইন্টিগ্রেশন ডাইরেক্ট? একজনও কথা বলে না, তার মানে তোমরা একজনও পারবে না। এই দু একজন বলো তো, ln x কে কি ডিরেক্ট ইন্টিগ্রেট করা সম্ভব? ln x এর সাথে 1 করে তারপর রাইট, হ্যাঁ একটি মেয়ে সঠিক বলেছে। এটা হচ্ছে তোমার ইউভি গুণের সূত্রে অ্যাপ্লাই করতে হবে। অনেকে কিন্তু বলবে ln x এর ইন্টিগ্রেশন মানে 1/x, এটা কিন্তু ভুল কথা। 1/x কে ইন্টিগ্রেট করে বরং ln x পাওয়া যায়, কিন্তু ln x এর ইন্টিগ্রেশন করতে হলে তোমাকে গুণের সূত্রে অ্যাপ্লাই করতে হবে। u ইনটু ইন্টিগ্রেশন ওভার v dx মাইনাস হচ্ছে ddx অফ u ইন্টিগ্রেশন ওভার v dx, আবার সবটাকে ইন্টিগ্রেট করতে হয়। মনে পড়ে লিয়েট নামক একটা ফর্মুলা বা একটা সিস্টেম আমরা শিখেছিলাম ইন্টারমিডিয়েট লেভেলে, ঠিক না?
জি স্যার। আচ্ছা, সেই পদ্ধতি যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে ln x কে ইন্টিগ্রেট করে আমরা কিন্তু এখানে শর্টকাট করেছি, কারণ এখানে ফর্মাল ইন্টিগ্রেশন না করে হয়তো আলাদাভাবে খাতায় অঙ্ক করে সেটি এখানে লিখেছি x log x মাইনাস হচ্ছে x। এটা হলো ln x এর ইন্টিগ্রেশনের রেজাল্ট। এখন লোয়ার লিমিট ছিল 4, আপার লিমিট ছিল 5.2, রাইট? এখন এই মানটি যদি আমরা এখানে বসাই, ইন্টিগ্রেশনের যে ফর্মাল প্রসিডিউর সে অনুযায়ী যদি এটা এখানে বসাই, প্রথমে আপার লিমিট বসাবো, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো, বসানোর পর আমরা ভ্যালু পাচ্ছি। দেখো এটা হলো আমাদের ডিরেক্ট ইন্টিগ্রেশনের ভ্যালু। হোয়াট ইজ আওয়ার টার্গেট? আমাদের টার্গেট হচ্ছে এই যে বিভিন্ন পদ্ধতিতে যে ইন্টিগ্রেশন করে রেজাল্ট গুলো আমরা পেয়েছি, সেই রেজাল্ট গুলোর সাথে আমাদের ডিরেক্ট ইন্টিগ্রেশনের রেজাল্টের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আমাদের খুঁজে বের করতে বলেছে। এটি হলো আমাদের অঙ্কের একটি পার্ট। তাহলে দেখাই যে এরর ডিউ টু ট্রাপিজয়েডাল রুল। আমাদের এটা হলো ডিরেক্ট ইন্টিগ্রেশন, আর ট্রাপিজয়েডাল রুলের মাধ্যমে আমরা পেয়েছি হলো এত। তাহলে দুটের যে পার্থক্য এটি হলো আমাদের এরর। খেয়াল করো, একইভাবে সিম্পসনস 1/3 রুলের এররটা কত সেটা আমরা ডিরেক্ট ইন্টিগ্রেশন থেকে সিম্পসন 1/3 রুলের মাধ্যমে যেটা পেয়েছি সেটা বাদ দিচ্ছি। তোমরা কি কথা বুঝতে পারতেছো? ইয়েস স্যার। ওকে, এবার আসো সিম্পসনস 3/8 রুলের সাথে ডিরেক্ট ইন্টিগ্রেশনের যে পার্থক্য সেটি আমরা এখানে বের করলাম। লাস্ট ওয়ান হচ্ছে ওয়াইডাল রুলের সাথে ডিরেক্ট ইন্টিগ্রেশনের যে পার্থক্য সেটা আমরা বের করলাম। আলটিমেটলি এই যে চারটা মান আমরা পেয়েছি এগুলো হচ্ছে আমাদের এরর। এটাকে বলা হয় এরর অ্যানালাইসিস। পরীক্ষায় এভাবে করে ফর্মালি প্রশ্ন আসবে, কিন্তু তোমাদের খুশির সংবাদ যেটি সেটি হলো এই যে একটা অঙ্কের মধ্যে চারটা মেথডে অঙ্ক করেছি আমরা, চারটা মেথডে কখনো পরীক্ষা আসবে না। পরীক্ষা আসবে দুইটি মেথড, অথবা অনেক সময় আসতেও পারে একটি অঙ্ক দিয়ে তোমাকে 10 নম্বর দিয়ে দিলে, একটা অঙ্কের মধ্যে 10টা নম্বর। মূল কাজ কিন্তু এখানে এই টেবিল পর্যন্ত, আর বাকিগুলো তো সিম্পল, আসতেও পারে। তোমরা প্রশ্ন দেখলে এটা বুঝতে পারবে। সুতরাং এই হলো আমাদের পদ্ধতি। এবার একই রকম আরেকটি অঙ্ক আমরা নিয়েছি। ইউজিং সিম্পসনস 1/3 রুল, dividing the range into 10 equal part to prove that 0 থেকে 1 log 1 plus x square divided by 1 plus x square dx equal to 0.173। এই অঙ্কটি আর আগের অঙ্কের পার্থক্য কি? এখানে বলেছে আমাদের যে রেঞ্জ আছে 0 থেকে 1 পর্যন্ত, এই যে ইন্টারভেল, এই ইন্টারভেলকে 10টি ইকুয়াল ইন্টারভেলে বিভক্ত করতে হবে, করে এই ফাংশনকে ইন্টিগ্রেট করে রেজাল্টে এত পাওয়া যাবে এটা আমাদের প্রমাণ করতে হবে। এবং কোন মেথডে? একটি মাত্র মেথড, সেটা হলো সিম্পসনস 1/3 রুল। পরীক্ষায় এভাবে করেও প্রশ্ন আসতে পারে, সেজন্য আমরা আরেকটি অঙ্ক তোমাকে করে বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা কি আমার দ্বিতীয় অঙ্কটি বুঝতে পেরেছো? জি আগের স্যার। অঙ্কের মধ্যে চারটা মেথডে একটি ফাংশনকে ইন্টিগ্রেশন করে আমরা এরর অ্যানালাইসিস করেছি। এবারের অঙ্কটি হলো একটি মেথডে একটি ফাংশনের ইন্টিগ্রেশন করে কি রেজাল্ট পাওয়া যাবে সেই রেজাল্টটা এখানে দেওয়া আছে। তার মানে অঙ্কটির সুবিধা হলো অঙ্কের উত্তর আমাদের জানা, আমাদের শুধু এটা প্রমাণ করতে হবে। কিন্তু অঙ্কটির মধ্যে একটা অতিরিক্ত কথা বলেছে, সেটি হলো এই যে আমাদের রেঞ্জ আছে 0 থেকে 1 পর্যন্ত, এই রেঞ্জটাকে 10টি ইকুয়াল ইন্টারভেলে বিভক্ত করতে হবে। আগের অঙ্কের মধ্যে কোনো কিছু বলা ছিল না বলে আমরা 6 ইকুয়াল ইন্টারভেলে বিভক্ত করে আমরা মান বের করেছিলাম। এবার আমাদের স্ট্রিক্টলি 10টি ইন্টারভেলে বিভক্ত করতে বলেছে, তার মানে এখানে n এর মান হচ্ছে 10। ওকে, তাহলে দেখো, let us divide the interval 0 1 into 10 equal parts so that the length of each interval be h equal to b minus a, that is 1 minus 0 divided by 10। তার মানে আমরা এখানে পাচ্ছিল 0.1। এবার যদি তোমাকে ইন্টারভেলের কথা না বলতো, কেউ একজন বলো, তাহলে আমরা কি দিয়ে ভাগ করতাম বলো তো? এখানে 1 থেকে 0 বাদ দিয়ে ডিভাইডেড বাই 10 লিখেছে, এখানে 5 লিখলে কি অঙ্ক হইতো না? যদি কোনো কিছু না বলা থাকে না তাহলে স্যার, কারণ এখানে বলেই দিছে। না, এটার ক্ষেত্রে হতো না, এই অঙ্কের ক্ষেত্রে হইতো না, এটা ঠিক আছে। কিন্তু যদি না বলতো তাহলে আমরা 5 দিতে পারতাম কিনা? কারণ 1 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত পাওয়া যায়? 0.2 স্যার। হ্যাঁ, এটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, আমরা এটা নিয়েও কিন্তু আগাইতে পারি, জি কারণ স্যার, আগের অঙ্কের মধ্যে কিন্তু 0.2 ছিল। আগাইছিলাম। জি স্যার। যেহেতু অঙ্কের মধ্যে 10 বলে দিয়েছে, সুতরাং আমাদের এখানে হাত পা বাঁধা। ওকে, এখন তাহলে নাও দ্য ভ্যালুজ অফ x and the corresponding values of y, দ্যাট ইজ এই ফাংশনটি এবার ক্যালকুলেটরে লিখতে হবে। সম্ভব? আমরা যারা ক্যালকুলেটরে ফাংশন লিখতে পারি, কেউ একজন ক্যালকুলেটরে ফাংশনটি লিখো। লিখো log 1 plus x square divided by 1 plus x square। পারবে? আমরা পারবো? দু একজন? শতাব্দী সাহা, এই মেয়েটার কাছে আমরা ক্যালকুলেটর দেখেছি। তুমি একটু কষ্ট করে এই ফাংশনটা ক্যালকুলেটরে লিখো।
মিনিমাম একটি দুটি মান যদি আমরা টেস্ট করতে পারি তাহলে আমাদের ভালো লাগবে যে না হয়তো এটা সম্ভব। লিখছো, দু একজন ক্যালকুলেটরে লিখছো ফাংশনটি? হ্যালো, এক দুইজন ক্যালকুলেটরে ফাংশনটি লিখতে পারার কথা অলরেডি। রেসপন্স করো, কেউ লিখছো কিনা? আমাদের ক্যালকুলেটরে লগ জি আছে। স্যার। ওকে, ভেরি গুড। এবার দেখো আমরা যেহেতু 0.1 স্টেপ সাইজ নিয়ে আমরা অঙ্কটি করব, সুতরাং দেখো এক্স নট এর মান হচ্ছে 0। কারণ কি? কারণ আমাদের লোয়ার লিমিট হচ্ছে 0। এখন আমরা 0.1 করে বাড়াবো, তাহলে x1 হচ্ছে 0.1, x2 হচ্ছে 0.2, x3 হচ্ছে 0.3, এভাবে করে আমরা x10 পর্যন্ত গেলাম, কারণ আমাদের আপার লিমিট পর্যন্ত পৌঁছাতে হবে। ওকে, গুড। তাহলে আমরা 10টি ইন্টারভেল এখানে আমরা ভাগ করেছি। এবার দেখো এই ফাংশনটি লিখে দেখো, ক্যালক অপশনে ক্লিক করে দেখো তো x এর মান যদি 0 ইনপুট দেওয়া হয় ওয়াই নট এর মান কত আসে বলো, যে ক্যালকুলেটর লিখেছো। এক্স নট এর মান যখন তুমি ক্যালক অপশন ক্লিক করে এক্স এর মান দিয়েছো 0, তখন ওয়াই এর মানটা কি 0 পেয়েছো কিনা? জি স্যার। ভেরি গুড। এবার আবার ক্যালক অপশন ক্লিক করো, ক্যালকে ক্লিক করে দেখো 0.1 দাও, এক্স এর মান দাও 0.1। দেখো তো ওয়াই এর মানটি কি এরকম আসছে? হ্যালো, স্যার এটাতে তো আসতেছে হচ্ছে 0.00427। তাই? তুমি কি লগ লিখেছো নাকি লন লিখেছো? স্যার লগ দিয়ে করতে। লগ। তাহলে এখানে ফাংশন লেখাতে কোন এক জায়গায় ভুল হয়েছে, এই জায়গায় ডিভাইড চিহ্নটা সঠিকভাবে দেওয়া হয়নি। ফাংশনটা আরেকটু সুন্দর করে লিখবে, এখন তো আমাদের সময় খুবই কম। আমি ক্যালকুলেশন করে এটা পেয়েছি, সুতরাং তোমরা আরেকবার যদি নিজেরা ফাংশনটা সঠিকভাবে লিখো এবং ক্যালকুলেটরের মোড যেতে হবে তোমার রেডিয়ান মোডে, সেই মোড থেকে আমরা এই মানগুলো পাবো। যাই হোক, আমরা এক্স নট থেকে x10 পর্যন্ত এই মানগুলো যদি ক্যালকুলেটরে ক্লিক করে দিই তাহলে এই মানগুলো পাওয়া যায়। ওকে, আমরা ধরে নিচ্ছি এই মানগুলো আমরা পাবো। এখন আমাদের কাজ হচ্ছে সেটি হলো যে সিম্পসনস 1/3 রুলের মাধ্যমে এই ফাংশনের ইন্টিগ্রেশনের রেজাল্টটা 0.173 আসবে এটি প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব দেখো, উই নো ফ্রম সিম্পসনস 1/3 রুল i ইকুয়াল টু 0 থেকে 1 y dx অথবা 0 থেকে 1 log 1 plus x square divided by 1 plus x square dx। এটির সূত্রটি কি ছিল? y নট h/3 y নট প্লাস হচ্ছে y10, ঠিক আছে কিনা? এরপরে 4 এর সাথে কারা আসবে? কেউ একজন বলো 4 এর সাথে কে আসবে? 4 এর সাথে আসবে y1 y3 y5 y7 y9। এরপরে 2 এর সাথে আসবে জোড়গুলো 2 4 6 8, মনে পড়ে? জি স্যার। ওকে, তাহলে দেখো আমরা এই y0 থেকে y10 পর্যন্ত প্রত্যেকটা মানই আমরা টেবিলের মধ্যে আছে। একেবারে সিম্পল অঙ্ক। এই মানগুলো টেবিল থেকে নিয়ে, তার মানে কি টেবিল তৈরি করাই হলো আমাদের কঠিন কাজ। টেবিল থেকে এই মানগুলো নিয়ে যদি আমরা এই সম্পর্কের মধ্যে বসাই তাহলে অটোমেটিক আমরা যে মানটি পাচ্ছি সেটি দেখো কেমন, 0.172828019 এটি পাওয়া যাবে। ক্যালকুলেশন করেই কিন্তু আমরা বলছি। সেখান থেকে আমরা একে 4 ডিজিট পর্যন্ত নিচ্ছি, 0.1728 লেখা যায় কিনা এটা দেখো তো। এই যে এই পর্যন্ত আমরা নিতে পারি না? এরপরের ঘর আছে 2 কে বাদ দেওয়া যায়? আচ্ছা, এই পর্যন্ত জি নিলাম। স্যার। এরপরে কি আমাদের উত্তরটা যেহেতু 3 ঘর পর্যন্ত আছে, তাহলে দেখো 3 পর্যন্ত যেতে পারি আমরা। 0.172 পর্যন্ত যেহেতু নিব, তাহলে পরের ডিজিট যেহেতু 8 আছে তাহলে 2টা 1 বাড়াই দিতে হবে, এটাই তো একজন নিয়ম। জি স্যার। তাহলে জি 0.173 স্যার। আলটিমেটলি আমাদের এটাই প্রমাণ করতে বলেছে যে ইন্টিগ্রেশন ওভার 0 থেকে 1 log 1 plus x square divided by 1 plus x square dx সমান এত। তার মানে কি পরীক্ষা এভাবেও করে অঙ্ক আসতে পারে। যেভাবে করে আসুক না কেন আমরা অঙ্ক করতে পারবো সেই ধারণায় তোমাকে এখানে দেওয়া হয়েছে। আমরা এখানে দুটি অঙ্ক করেছি, কিন্তু আলটিমেটলি দুটি না, প্রথম অঙ্কের মধ্যে 4টা ভিন্ন নিয়ম ছিল, দ্বিতীয় অঙ্কের মধ্যে সিম্পসনস 1/3 রুল ছিল, কারণ এটি একটি প্রমাণ টাইপের অঙ্ক। আমরা আগামী ক্লাসে এরকম আরো দুটি অঙ্ক করব, তাহলে আমাদের এই ক্যাটাগরির অঙ্ক শেখা শেষ হবে।
কিন্তু তোমাদেরকে আমি যেটি রিকোয়েস্ট করব, এই যে আমি একটি দুটি করে অঙ্ক করাচ্ছি, এই দুটি তিনটি অঙ্ক করলেই যে তোমার পরীক্ষায় সব অঙ্ক তুমি পারবে তা কিন্তু না। তোমাদের কাছে বই পুস্তক আছে, বড় ভাইদের কাছ থেকে নোটপত্র নিতে হবে, প্রশ্ন কালেক্ট করতে হবে। আমরা দেখতে পারবো যে এই চ্যাপ্টার থেকে কি কি ধরনের অঙ্ক আসে। নিয়ম যেহেতু আমরা শিখে ফেলছি, সুতরাং যে কোনো ফাংশনের যেন ইন্টিগ্রেশন করে আমরা উত্তর বের করতে পারি, সেরকম একটা অবস্থায় আমাদেরকে পৌঁছাতে হবে। মিনিমাম ইন্টিগ্রেশনের চ্যাপ্টার থেকে মিনিমাম কম করে হলেও 20টা অঙ্ক করতে হবে। পারবো আমরা করতে? হ্যালো, এখন আর কেউ কথা বলবে না। আমরা কি 20টি অঙ্ক করতে পারবো এই চ্যাপ্টারে? কোথায় পাবো এই অঙ্কগুলো? আমাদের বই পুস্তক আছে, আমাদের বিগত বছরের প্রশ্ন আছে। অঙ্কের কাজ কিন্তু যা সেটা কিন্তু আমরা অলরেডি তোমাকে শিখিয়ে ফেলছি। সুতরাং 20 কেন, তুমি চাইলে আরো বেশি সংখ্যক অঙ্ক করতে পারো। যে যত বেশি অঙ্ক করবে তার এফিসিয়েন্সি তত বাড়বে এবং সে তত পরীক্ষায় ভালো উত্তর মেলাতে পারবে। আর কেউ যদি একটা মাত্র অঙ্ক করে পরীক্ষায় যায়, একটা মাত্র অঙ্ক করেছে, যে স্যার একটা অঙ্ক করাইছে সুতরাং এটা করে পরীক্ষা হলে চলে গেলাম, তাহলে কিন্তু তার পক্ষে অঙ্ক পারা সম্ভব না। ওই অঙ্কটাও যদি পরীক্ষায় আসে তারপরে সে ভালোভাবে পারবে না। একটি অঙ্ক ভালো পারতে হলে তাকে আগে পরে আরো 2-4টা অঙ্ক শিখতে হয়, এটাই নিয়ম। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো নাকি মন খারাপ করলে আমার কথা শুনে? এটাই কিন্তু মানে খাঁটি কথা। তোমরা রেসপন্স করো, আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। আমি জি যে স্যার। কথাগুলো বলছি সেটি কি সঠিক কিনা? আমরা কি পারবো 20টি অঙ্ক করতে? এখন ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ, ভেরি গুড। ওকে, তাহলে আজকের মতো আমরা অনেক বকাঝকা করেছি ক্লাসের ভিতরে। রোজা রমজানের দিন, তোমরা হয়তো রোজা রাখার জন্যই হয়তো ক্লাসে কম কথা বলার চেষ্টা করেছো, কিন্তু আমি যেটা মনে করেছি সেটা হলো তোমরা হয়তো কম বুঝতেছো, সেই কারণে কথা বলতেছো না। এই কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর তৈরি হয়েছে। যাই হোক, আমাদের যেহেতু এই পরিস্থিতিতে আমাদেরকে শিখতে হবে কিছু, সুতরাং শিখার জন্য যা দরকার সেটি আমরা চাই এবং সে কারণে আমি দু একটি কথা বলছি। অন্যায়ভাবে নেওয়ার কিছু নেই, যা বলছি সবই তোমাদের ভালোর জন্য। ওকে, আজকের মতো ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি। পরের ক্লাসে আমরা আবার ভালো ভালো অঙ্ক নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। ঠিক আছে, বেস্ট অফ লাক।